নমস্কার। গল্প অল্প স্বল্পের আসরে আমি লোপামুদ্রা আজ যার গল্প নিয়ে এসেছি তিনি রবীন্দ্র পরবর্তী যুগের বিশিষ্ট কথা সাহিত্যিক, বাংলা ছোট গল্পের জগতের এক অপার বিস্ময় ও অপরূপ বৈচিত্র্যের অন্য নাম শ্রী সুবোধ ঘোষ। 14ই সেপ্টেম্বর 1909 সালে বিহারের হাজারিবাগে তাঁর জন্ম হয়। জীবিকার মতোই বৈচিত্র্যপূর্ণ সুবোধ ঘোষের গল্পের বিষয়বস্তু, অথচ নিজে কখনো গল্প লেখার কথা ভাবেননি। বন্ধুদের অনুরোধ ও প্ররোচনাতেই লেখা তার প্রথম গল্প অযান্ত্রিক। তারপর ফসিল, রাতারাতি বিখ্যাত সুবোধ ঘোষ। এরপর একের পর এক সুন্দরম, পরশুরামের কুঠার, গোত্রান্তর, যতুগৃহ, বারবধূ, সুজাতা, ঠগিনী, আরো আরো আরো। প্রত্যেকটি উত্তাল সমুদ্রের নতুন নতুন ধরনের ঢেউ, ঝাপটের পর ঝাপট। 1980 সালের 10ই মার্চ শান্ত হলো সমুদ্র, থেমে গেল সুবোধ ঘোষের লেখনী চিরকালের মতো। শুরু করছি আজকের গল্প, আবিষ্কার। অতসী আজ একা। সিনেমা হাউসের গেটের কাছে দাঁড়িয়ে আছে অতসী, কেউ আজ তার সঙ্গে নেই। এটা একটা নতুন দৃশ্য বটে। এই সিনেমা হাউসের গেটের কাছে অতসীকে কোনোদিন একা এসে দাঁড়াতে দেখা যায়নি, একা চলে যেতেও দেখা যায়নি। কেউ না কেউ তার সঙ্গী হয়ে আসে এবং কারো না কারো সঙ্গিনী হয়ে অতসী চলে যায়। এখানে স্টেশন আর বাজার, তারই মধ্যে একটি সিনেমা হাউস। অনেক আলো জ্বলে এখানে এবং মানুষের মুখের অনেক কলরব রাত 2টো পর্যন্ত এই জায়গাটাকে মুখরতা জাগিয়ে রাখে। কিন্তু এর পরেই যে মাইলখানেক লম্বা পথ, সেটা সন্ধ্যা হতেই অন্ধকারে ঢাকা পড়ে। পথের দুপাশে শুধু খোলা মাঠের বুকে বাতাস হু হু করে আর শিরশির করে কাশের বন। পথটা যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানে অবশ্য সন্ধ্যা হতেই বিজলিবাতির চমক জাগে। নতুন একটা কাগজের মিল, হরেক রকমের বাংলো আর একই রকমের সারি সারি কোয়ার্টার। যেমন অফিসারদের বাংলো বাড়ির ফটকে, তেমনি কেরানি, কর্মী আর মজুরদের কোয়ার্টারের আঙিনায় আলোর মেলা জেগে থাকে সন্ধ্যা থেকে অনেক রাত পর্যন্ত। অতসীর চোখের সামনে এখনকার সমস্যা শুধু এই যে অন্ধকারে ভরা ওই পথটা একা একা পার হয়ে যেতে সাহস হয় না। অতসীর মতো বয়সের কোনো মেয়ের পক্ষে এরকম সাহস করা উচিতও নয়। এই বয়সটাও সঙ্গীহীন হয়ে থাকার বয়স নয়। চুপ করে দাঁড়িয়ে থাকে অতসী। মিলের স্টোরবাবু প্রতুল বিশ্বাসের মেয়ে অতসী বিশ্বাস। শীতের সন্ধ্যা শেষ হয়েছে, রাতটা কুয়াশার ঘোরে ঘন হয়ে উঠেছে। সিনেমা হাউসের গেটের কাছে যেন থমকে দাঁড়িয়ে আছে অতসী। চারিদিকের কলরব একটু মৃদু হয়ে এসেছে। অতসীর মতো আরো যারা সিনেমা হাউসের ছবি দেখতে এসেছিল তারাও চলে গিয়েছে। অতসী শুধু চুপ করে দাঁড়িয়ে যেন তার এই একাকিত্বের দীর্ঘ নিঃশ্বাস শুনছে। সত্যি অতসীর রঙিন ব্লেজারের ওভারকোটের পিঠটা তার দোলানো বেনির ঘষা খেয়ে যেন একটা আর্ত নিঃশ্বাসের শব্দের মতো আক্ষেপ করে। অতসীর কালো মুখটা যেন ভয় পেয়ে আরো কালো হয়ে গিয়েছে। পথে অন্ধকারের ভয় তো আছেই, কিন্তু বোধহয় সেজন্য নয়। অতসী যেন তার এই একলা জীবনের রূপটা দেখতে পেয়েছে। এই রূপের সঙ্গী হবার জন্য কাছে ছুটে আসবে যারা, এমন মানুষ বোধহয় এই সংসারেই নেই। কিন্তু এতদিন তো ছিল অনেক সঙ্গী। হেসে হেসে গল্পের ফোয়ারা ছুটিয়ে কোনো না কোনো সঙ্গীর সঙ্গিনী হয় এই সিনেমা হাউসে কতবার ছবি দেখতে এসেছে আর চলে গিয়েছে অতসী। নীলের বাবু কলোনির কে না জানে সেই কাহিনী। সকলেই জানে প্রতুল বিশ্বাসের ওই কুৎসিত চেহারার মেয়েটা নিজেই যেচে যেচে এক একটা সঙ্গী ধরে। কিন্তু তারপর আর কতদিন ওর ওই ভয়ঙ্কর কালো মুখ সেই সঙ্গীকে 10টা দিনও কাছে ধরে রাখতে পারে না। বিরক্ত হয়ে ভয় পেয়ে আর সন্দেহ করে সরে যায় কদিনের সঙ্গী। কেউ তো আর বাকি নেই।
কিছুদিন দেখা গেল ল্যাবরেটরি শচীনকে সঙ্গে নিয়ে সিনেমার ছবি দেখতে চলেছে অতসী। তারপর কিছুদিন ইলেকট্রিশিয়ান বীরেন, তারপর আরেকজন, শেষ পর্যন্ত ছিল একজন অতি নিরীহ, মুখচোরা আর নিতান্ত ছেলে মানুষ, প্রিয়নাথ। অনেকেরই ভয় হয়েছিল ঘায়েল হলো বুঝি প্রিয়নাথ। প্রায় একটানা 3 মাস ধরে প্রতি সপ্তাহে অন্তত একটা দিন অতসী বিশ্বাসের সঙ্গী হয়ে সিনেমার ছবি দেখতে গিয়েছে প্রিয়নাথ। অতসীর বাবা প্রতুল বিশ্বাসও এখানে ওখানে অসাবধানে হঠাৎ বলে ফেলেছেন, ভাবছি প্রিয়নাথের সঙ্গে অতসীর বিয়ে দিলে কেমন হয়, মন্দ নয় ছেলেটি। কিন্তু মুখচোরা প্রিয়নাথের মনের ভয় একদিন সতর্ক হয়ে উঠল। আর কোনোদিন অতসীর সঙ্গে প্রিয়নাথকে কোথাও দেখা যায়নি। মুখচোরা প্রিয়নাথ একদিন মুখ খুলে বলে না দিয়ে পারেনি, আমারও সময় নেই মিস বিশ্বাস, সিনেমার ছবি দেখার রুচিও আমার নেই। অতসীর মতো বয়সের মেয়েকে বিয়ে করার মতো বয়সের ছেলে এই ছোট একটা কলোনির সংসারে কজনই বা আছে? ল্যাবরেটরির শচীন, ইলেকট্রিশিয়ান বীরেন, অ্যাকাউন্টেন্ট প্রিয়নাথ এবং আরো যাদের কথা মনে পড়ে প্রতুলবাবুর, এক এক করে ঘটনার এক একটি পরীক্ষায় বেশ ভালো করে প্রমাণিত হয়ে গিয়েছে যে অতসীর কালো মুখটা তাদের সবাইকে ভয় পাইয়ে দূরে সরিয়ে দিয়েছে। শুধু বেহায়া বলে দুর্নাম অর্জন করেছে অতসী। ক্লাবের আসরে প্রবীণ রতনবাবু প্রৌঢ় জীবনবাবুর কলপ লাগানো কালো চুলের দিকে তাকিয়ে বলেন, একটু সাবধানে থাকবেন জীবনবাবু, কলোনিতে ছেলে ধরার উপদ্রব দেখা দিয়েছে। যারা অতসীর কালো মুখের দিকে তাকিয়ে অনেক কিছু সন্দেহ করে আর ভয় পেয়ে পালিয়ে গেল, তাদেরই বা দোষ কি? কেউ গায়ে পড়ে অতসী বিশ্বাসের সিনেমা যাত্রার সঙ্গী হতে আসেনি। যাকে দেখে মনে হয়েছে সঙ্গী হবার মতো মানুষ, তারই মুখের দিকে কিছুক্ষণ অপলক চোখে তাকিয়েছে আর কি যেন ভেবেছে। তারপর প্রায় গায়ে পড়ে আর অদ্ভুত ঢং করে অনুরোধ করেছে, আজ সন্ধ্যায় কষ্ট করে আমার একটু উপকার করতে হবে, সিনেমা হাউসে একটু পৌঁছে দিয়ে আসবেন আর নিয়ে আসবেন প্লিজ। একা যেতে আসতে বড় ভয় করে, কি করব বলুন? সেই অতসী বিশ্বাস আজ একা দাঁড়িয়ে আছে, কোনো সঙ্গী নেই, চোখের সামনে শুধু পথের অন্ধকারের ভয়। সত্যি অতসী বিশ্বাসের আজ বড় বেশি ভয় করছে। হঠাৎ চমকে ওঠে অতসী, চোখের সামনে কে একজন এসে দাঁড়িয়েছে। অতসীর কালো মুখের দিকে অপলক চোখে তাকিয়ে আছে ভদ্রলোক। ভদ্রলোকের মুখটা অতসীর অচেনা নয়। অনেকবার বাবু কলোনির এ পথে সে পথে আর এই স্টেশন ও বাজারেও এই ভদ্রলোককে অনেকবার আসতে দেখেছে অতসী। শুধু কি তাই, মনে পড়ে অতসীর, হ্যাঁ এই ভদ্রলোকই তো প্রতিদিন ঠিক বিকেলবেলায় অতসী বিশ্বাসের চোখের সম্মুখ দিয়ে চলে যান। প্রতিদিন বিকালে স্টোর বাবুর লতা জড়ানো কোয়ার্টারের বারান্দার উপর আরাম চেয়ারে শরীর এলিয়ে দিয়ে বই পড়ে অতসী। সামনে পথের উপর দিয়ে ঠিক সেই সময় চলে যান ওই ভদ্রলোক। ভদ্রলোকের মুখের দিকে চোখ পড়তেই চোখ ফিরিয়ে নেয় অতসী, তারপর আবার বই পড়তে থাকে। আপনি কি এখন বাড়ি ফিরবেন? ভদ্রলোকের প্রশ্ন শুনে একটু আশ্চর্য হয় অতসী। অতসীর এই একাকী থমকে থাকা ও অসহায় অবস্থাটা কি সত্যি আন্দাজ করতে পেরেছেন ভদ্রলোক, তাই সঙ্গী হতে চাইছেন? উত্তর দিতে ভুলে গিয়ে ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে থাকে অতসী, যে মুখের দিকে একবার মাত্র আনমনাভাবে ভ্রুক্ষেপ করে প্রায় প্রতিদিনই মুখ ফিরিয়ে নিয়েছে অতসী। তাকিয়ে মুগ্ধ হবার মতো কিছুই নেই এই ভদ্রলোকের মুখের চেহারায়। একটি নিরেট কালো মুখ, কিন্তু চোখের দৃষ্টিটা বড় স্বচ্ছ ও সরল। আর বয়স 30 বছরের বেশি হবে না বোধহয়। অতসীর মতো বয়সের মেয়ের সঙ্গী হবার মতো বয়স বই কি। হঠাৎ ব্যস্ত হয়ে অতসী বলে, হ্যাঁ বাড়ি ফিরবো তো, কিন্তু একা একা অন্ধকারে এতটা পথ হেঁটে যেতে আপনি যদি কোনো অসুবিধা বোধ করেন। অসুবিধা বোধ করছি বই কি, রীতিমতো ভয় করছে। যদি বলেন তবে আমি আপনার সঙ্গে যেতে পারি। চমকে ওঠে অতসীর বিস্ময়। অতসীর এতক্ষণের এলোমেলো আর উদাস নিঃশ্বাসগুলির বেদনা
যেন হঠাৎ এক সম্মান আর সান্ত্বনার ছোঁয়ায় প্রসন্ন হয়ে যায়। জীবনে এই প্রথম একটি মানুষ নিজের থেকে যেচে অতসীর পথ চলার সঙ্গী হতে চাইছে। ভদ্রলোক তেমনি অপলক চোখ তুলে তাকিয়ে আছেন অতসীর মুখের দিকে। কে জানে কি দেখতে পেয়েছেন ভদ্রলোক অতসীর ওই কালো মুখের কুৎসিতার মধ্যে। প্রশ্ন করে অতসী, আপনি কি মিলের বাবু কলোনিতে থাকেন? কলোনির কাছেই থাকি। আপনি কি আমাকে চেনেন? চিনি বই কি, আপনি তো আমাদের প্রতুল বাবুর মেয়ে। আমারও নামটা জানেন নাকি? লজ্জিত হন ভদ্রলোক। জানি। আপনি? আমি হলাম পরেশনাথ দত্তের মুখরতার ওপর যেন প্রচন্ড শব্দের আঘাত এসে লুটিয়ে পড়ে। পরেশনাথের কথা শেষ হবার আগেই দৈব আবির্ভাবের মতো একটা ঝকঝকে মোটর কার হঠাৎ ব্রেক কষে থেমে যায় সিনেমা হাউসের গেটের কাছে, আর কর্কশ হুঙ্কারের মতো হর্নের আওয়াজ আচমকা শিউরে ওঠে। এখানে কি মনে করে দাঁড়িয়ে আছেন মিস বিশ্বাস? মোটরকারের ভিতর থেকে মুখ বের করে কথা বলে এক যুবক। সুন্দর সুশ্রী প্রসন্ন মুখ। চিনতে এক মুহূর্ত দেরি হয় না অতসীর। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার চৌধুরীর ছেলে অভিলাষ চৌধুরী। ইঞ্জিনিয়ারিং পাশ করে পাটনাতে একটা সরকারি চাকরি পেয়েছে অভিলাষ। অনেক দিন পর বাড়ি ফিরছে সে। অতসী অনুমান করতে পারে ওই রাত 10টার ট্রেনেই এসেছে অভিলাষ। তাই তো এতক্ষণ ধরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ওই গাড়িটা স্টেশনের কাছে অপেক্ষায় দাঁড়িয়েছিল। বাবু কলোনির কোনো কোয়ার্টারের মানুষ নয় অভিলাষ। বাবু কলোনির ছোঁয়া থেকে একটু দূরে আলগা হয়ে দাঁড়িয়ে আছে অফিসারদের এক একটি বাংলো বাড়ি। সব থেকে বড় বাংলো না হোক, সব থেকে সুন্দর করে সাজানো বাংলোটাই হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মিস্টার চৌধুরীর বাংলো। কতবার বড়দিনের সময় অভিলাষের বোন পারুল চৌধুরীর পিয়ানো শুনবার জন্য ওই বাংলোতে গিয়েছে অতসী। দেখতে পেয়েছে অতসী সেই বড়দিনের হাসি খুশির আর মেলামেশার উৎসবের সন্ধ্যাতেও বাইরের এক ঘরের ভিতরে বসে ফাইনাল পরীক্ষার জন্য বই পড়ছে অভিলাষ। সেই ঘরের দরজার কাছ থেকে যেতে যেতে কতবার থমকে দাঁড়িয়েছে অতসী। মুখ তুলে তাকিয়ে অতসীকে কতবার দেখেছে অভিলাষ। দেখা মাত্র শুধু একটি কথাই প্রতিদিন বলেছে, ভিতরে চলে যান মিস বিশ্বাস, পারুল আছে বোধহয়। তারপর মুখ ঘুরিয়ে শুধু বইয়ের দিকে তাকিয়েছে অভিলাষ। চুপ করে ভিতরে ঢুকে পারুলের কাছে এসে বসেছে আর গল্প করেছে অতসী। তারপর চুপচাপ চলে গিয়েছে। বাবু কলোনির মেয়ে এক অফিসারের বাংলো বাড়ির ছেলের দিকে তাকিয়ে এর চেয়ে বেশি দুঃসাহসী হতে আর পারেনি। যেচে শতবার গায়ে পড়ে অনুরোধ করলেও অভিলাষ কখনো অতসীর সিনেমা যাত্রার পথে সঙ্গী হবে না, এই কাণ্ডজ্ঞান অতসীর ছিল বলেই অতসী সেই অনুরোধের জাল এখানে ছড়াবার চেষ্টা করেনি কোনোদিনও। কিন্তু সাহস করে যদি অভিলাষকেও সেই অনুরোধ করে ফেলতো অতসী, হঠাৎ মনে হয় অতসীর এতদিন অভিলাষকে সেই অনুরোধটা না করাই ভুল হয়েছে। অভিলাষের গাড়ির হর্নের শব্দ আর অভিলাষের হাসি ভরা মুখ যেন অতসীর সেই ভীরু মনটাকে হঠাৎ আশার চমক দিয়ে এক মুহূর্তে উজ্জ্বল করে দিয়েছে। অতসীর ফুল জড়ানো বেনি হঠাৎ দুলে ওঠে। দু চোখের দৃষ্টিতে যেন উল্লাসের বিদ্যুৎ ঝলকায়। হেসে ছটফট করে এগিয়ে যায় অতসী। আমাকে যদি আপনার গাড়িতে নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন তবে প্লিজ, কাইন্ডলি। অভিলাষ হাসে। আসুন। হুঙ্কারের মতো হর্ন বাজিয়ে ছুটে যায় অভিলাষ চৌধুরীর গাড়ি। সেই মাত্র মাইলখানেক পথের অন্ধকারের ভিতর দিয়ে অভিলাষের পাশে বসে মোটর কারের তীব্র বেগের উল্লাসের মতো মনের উল্লাস নিয়ে ছুটে আসতে আসতে অতসী কি কথা বলেছিল অভিলাষের কানের কাছে কে জানে। কিন্তু এরই মধ্যে বাবু কলোনির অনেকেই জেনে ফেলেছে। আর আশ্চর্য হয়েছে, মাত্র একটি রাতে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে এমন এক সঙ্গীকে ধরতে পেরেছে প্রতুল বিশ্বাসের মেয়ে, যে সঙ্গী অতসীর সারা জীবনের সঙ্গী হয়ে যাবে বোধহয়। কলোনির ক্লাবের আসরেও চমকে ওঠে অনেকের মনের বিস্ময়। কি আশ্চর্য! এই ধারণার জন্য দায়ী হলেন স্বয়ং প্রতুল বাবু।
তিনি কথা প্রসঙ্গে এখানে ওখানে অসাবধানে বলে ফেলেছেন, আশ্চর্য নয় যদি অভিলাষের সঙ্গে অতসীর বিয়ে হয়ে যায়। প্রতুল বিশ্বাসও তার এই ধারণার জন্য দায়ী নন। অতসীর মুখ দেখে, অতসীর আবল তাবল কথা থেকে অনেক কিছু বুঝতে পেরে শেষ পর্যন্ত অতসীর ঘরের টেবিলের দেরাজ থেকে একটি চিঠি নিয়ে পড়ে ফেলতেই বুঝে ফেললেন প্রতুলবাবু। অভিলাষ চৌধুরীর কাছেই অতসীকে সঁপে দেওয়ার জন্য এইবার তাকে প্রস্তুত হতে হবে। পাটনা থেকে এসেছে অতসীর এই চিঠি, আরও চিঠি আগেই এসেছে মনে হয়, এবং এখনো আরও চিঠি বোধহয় আসতেই থাকবে। অতসীও আজকাল ঘরের মধ্যে সারাক্ষণ কাটায়, আর আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজের ফুল জড়ানো বেনির ছবি দেখে মুগ্ধ হয়। সারাদিনের জীবনের মধ্যে কাজের মতো শুধু একটিমাত্র কাজই খুঁজে পেয়েছে অতসী, অভিলাষের কাছে চিঠি লেখা। তোমার মতো মানুষ আমার মতো একটা কালো মুখের মেয়েকে ভালোবেসেছে, এত বড় ভাগ্য আমি কল্পনাও করতে পারিনি। তোমার দু চোখ নিশ্চয় দেবতার চোখ, নইলে এই কুৎসিত মেয়ের মুখ দেখে মুগ্ধ হবে কেন? সেই রাতে অভিলাষের সঙ্গিনী হয়ে অভিলাষের পাশে বসে গাড়িতে চড়ে অন্ধকারের পথে ছুটে আসবার সময় সত্যিই অতসীর কানে কানে কোনো কথা বলেনি অভিলাষ, অতসীও কোনো কথা বলেনি, বলবার সুযোগই পায়নি। সারা পথ শুধু নতুন ব্রিজ তৈরির একটা গল্প বলে গেল অভিলাষ। সোন ব্রিজের চেয়েও অনেক বড় একটা ব্রিজ তৈরি হবে মোকামা ঘাটের কাছে। অভিলাষের সঙ্গে আর দেখা করবারও সুযোগ পায়নি অতসী। পরের সকালেই পাটনা চলে গেল অভিলাষ, কিন্তু তাই বলে ভরসা ছাড়েনি, সাহসও হারায়নি অতসী। গায়ে পড়ে কথা বলবার মতোই নিজের মনের আবেগে বেহায়া হয়ে অভিলাষকে একটি চিঠি লিখে ফেলেছিল অতসী। একটি মেয়ের জীবনে একটি ভয়ের রাতে অন্ধকারের পথে যদি সঙ্গী হলেন, তবে তার কানের কাছে একটি ভালো কথাও কেন বলতে পারলেন না অভিলাষবাবু? আমি যে অনেক আশা করেছিলাম। অতসীর এই চিঠির উত্তর আসতে 4টে দিনও লাগেনি। তারপর থেকে চিঠি আসছেই, কি স্পষ্ট ভাষা, কোনো আবরণ নেই, কোনো কুণ্ঠা নেই। অভিলাষ চৌধুরী লিখেছে চিরজীবনে অতসীর ভালোবাসা পেয়ে সে সুখী হতে চায়। শুধু চিঠি লিখে লিখে আর তৃপ্ত হয় না মন। কবে আসবে অভিলাষ? বড়দিনের ছুটি হতে আর কতদিন বাকি? অতসীর হাত দুটো ছটফট করে। ফুল জড়ানো বেনি টেবিলের উপর ছড়িয়ে দিয়ে মাথা পাতে অতসী। নিঝুম হয়ে পড়ে থাকে, যেন এক স্বপ্নরাজ্যের মধ্যে হারিয়ে যায় অতসীর কল্পনা। বড়দিন আসে, কিন্তু বড়ই শীতার্ত বড়দিন। মিলের বাবু কলোনির দক্ষিণে সেই শালবনের সবুজ এই শীতের বাতাসের ভয় চুপসে শুকিয়ে আর হলদে হয়ে ঝরে পড়তে থাকে। বড়দিনের ছুটিতে বাড়ি এসেছে অভিলাষ। সেদিন সন্ধেবেলা চা খাওয়ার নিমন্ত্রণ করতে অভিলাষের কাছে গিয়ে ফিরে এলেন প্রতুলবাবু। প্রতুলবাবুকে কাছে পেয়েই মনের ঝাল মিটিয়ে অনেক শক্ত কথা বলে দিয়েছে অভিলাষ। আপনার মেয়ের মাথা বোধহয় খারাপ হয়েছে, নইলে আমাকে ওসব কথা লিখলো কেমন করে? কোনো দোষ নেই অভিলাষের। অতসী প্রথম চিঠি পেয়েই স্পষ্ট করে যে কথা জানিয়ে দিয়েছিল অভিলাষ, তারপর অভিলাষকে ভালোবাসা জানিয়ে আবার চিঠি লেখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু কি আশ্চর্য, অভিলাষের এই শক্ত চিঠির উত্তরে আরো মুগ্ধ এবং আরো কৃতজ্ঞ মনের ভালোবাসার পরিচয় জানিয়েছে অতসী। কতবার অভিলাষ লিখেছে এবং অতি কঠোর ভাষাতেই লিখেছে যে তোমার কথা আমার মনেও পড়ে না, তোমাকে আমি শুধু স্টোরবাবুর মেয়ে বলে মনে করি, জীবনের কোনো ভুলেও তোমার উপর আমার মনে ভালোবাসা টাসা দেখা দেবে না, দিতে পারে না, তুমি পাগলামি করে আমাকে জ্বালিও না। কিন্তু উত্তরে অতসী শুধু লিখেছে, তুমি এত মহৎ, এত বড় প্রেমিকের মন তুমি কোথায় পেলে? প্রতুলবাবু আশ্চর্য হন। কিন্তু আমি যে আপনার লেখা চিঠি পড়েছি অভিলাষবাবু। কি পড়েছেন? কি আছে তাতে? এই কথা যে আপনি অতসীকে, অর্থাৎ অতসীর জন্য আপনার মন সত্যই একটা আশার পথ চেয়ে। তাহলে আমার লেখা চিঠি দেখেননি? কোন জোচ্চোরের লেখা যত সব ঠাট্টার চিঠি পড়েছেন। আমি বাংলা ভাষার চিঠি লিখি না, লিখতেও পারি না।
চুপ করে আর ফ্যাল করে তাকিয়ে থাকেন প্রতুলবাবু। অভিলাষ বলে, চিঠিগুলো পুলিশের হাতে দিয়ে দিন, পুলিশ খোঁজ করে বের করতে পারবে এসব কার কীর্তি। চলে যাচ্ছিলেন প্রতুলবাবু। অভিলাষী আর একবার ডাক দিয়ে বলে, বুঝতে পারছি মিস বিশ্বাসেরও তেমন কোনো দোষ নেই। আমার লেখা চিঠি পেলে উনি এতটা ভুল করতেন না। যাই হোক, ওর লেখা চিঠিগুলি ওরই হাতে দিয়ে দেবেন। এই নিন। চিঠির বান্ডিল হাতে নিয়ে এই শীতের বিকেলেই ঘর্মাক্ত হয়ে ঘরে ফিরেছেন প্রতুলবাবু। কাছে আয় অতসী। অতসীকে ডাকতে গিয়ে প্রতুলবাবুর গলার স্বরে যেন একটা ভয়ার্ত স্নেহের বেদনা কেঁপে ওঠে। কাছে ছুটে আসে অতসী। সব কথা বলেন প্রতুলবাবু এবং চুপ করে পাথরের মতো শুধু দুটো চোখ নিয়ে সব কথা শোনে অতসী। তারপর চোখ ঢাকা দেয়। প্রতুলবাবু তার চোখ দুটোকে দুহাতে ভালো করে ঘষে নিয়ে বলেন, অভিলাষের কোনো দোষ নেই অতসী। কেউ তোকে ঠাট্টা করবার জন্য ওইসব মিথ্যে কথা চিঠিতে লিখেছে, আর তুই সেসব কথা বিশ্বাস করেছিস। না, অভিলাষবাবুর দোষ হবে কেন? অতসীর কাছ থেকে হঠাৎ সেই গায়ে পড়া লেখা প্রথম চিঠি পেয়ে ভদ্রলোক ভয় পেয়েছিলেন এবং বিরক্ত হয়ে তার স্পষ্ট প্রতিবাদ করে সঙ্গে সঙ্গে জানিয়ে দিয়েছিলেন। সে চিঠি পায়নি অতসী, কিন্তু তার জন্য অভিলাষকে দোষী করা যায় না। এই সত্য বুঝতে আজ আর ভুল করে না অতসী। তার কালো মুখের ভয়ে সবাই যখন সরে যায়, তখন অভিলাষ চৌধুরীর মতো মানুষই বা সরে যাবে না কেন? বড়লোকের ছেলে একটা ভদ্রতার খেয়ালে বাবু কলোনির একটি মেয়েকে একা দেখতে পেয়ে শুধু একটা প্রশ্ন করেছিল, এই মাত্র। অতসী হঠাৎ এক লোভের ভুলে মাথা খারাপ করে অভিলাষের কাছে গিয়ে সঙ্গিনী হতে চেয়েছিল। অভিলাষ ডাকেনি অতসীকে। সেই রাতে পথের উপর একাকী দাঁড়িয়ে থাকা জীবনের সব ঘটনা মনে পড়ে অতসীর। কোনো দোষ যদি হয়ে থাকে, সে দোষ হলো একমাত্র অতসী নামে ওই কালো মুখ মেয়েরই মনের লোভ। কিন্তু এমন ঠাট্টা করল কে? পাটনা থেকে যে খামের চিঠিতে এত ধিক্কার আর গালাগালি ছুটে আসতো, সেই খামের ভিতরে এত ভালোবাসার ভাষা ছড়িয়ে দিয়েছে কে? এ যেন কাঁটা সরিয়ে ফুল ছড়িয়ে দেওয়া। অদ্ভুত ঠাট্টা। মিথ্যে করে এত সুন্দর ভালোবাসার কথা লিখতে পারে কোন নিষ্ঠুর মানুষ? ভাবতেও অদ্ভুত লাগে, এমন ভালোবাসার কথা এত মিথ্যে একটা মন দিয়ে তৈরি করা যায়? অতসীও জানে, কেমন করে যেন শুনেই ফেলেছে অতসী। কলোনির ক্লাবের আসরে বুড়ো ভদ্রলোকেরাও কি ভাষায় তার নামে ঠাট্টা জমিয়ে আনন্দ পায়। যে বেহায়া কালো মুখের মেয়েকে অনায়াসে ছেলে ধরা বলে ঠাট্টা করা যায়, তাকে ঠাট্টা করবার জন্য স্তবের মতো এমন সুন্দর কথার মালা গাঁথবার দরকার হয় না। ভাবতে গিয়ে মনটা যেন হাঁপাতে থাকে। ক্লান্ত হয়ে পড়েছে অতসী। জীবনের বেহায়া লোভের সমস্ত চঞ্চলতা যেন ক্লান্ত হয়ে পড়েছে। আর বেনিতে ফুল জড়াবার দরকার হবে না। পথের ভিড়ের মধ্যে গিয়ে ফ্যালফ্যাল করে তাকালেও কেউ আর এই কালো মুখের উপর মায়া দেখাতে আসবে না। অতসীর ক্লান্ত মনের বেদনার ভার যেন হঠাৎ চমকে ওঠে। কি যেন মনে পড়েছে অতসীর, কিন্তু বিশ্বাস করতে লজ্জা পায়। তাও কি সম্ভব? প্রতুলবাবু ডাক দিয়ে বলেন, পাটনার সেই চিঠিগুলো দে তো অতসী। আতঙ্কিতের মতো তাকিয়ে অতসী বলে, কেন বাবা? প্রতুলবাবু বলেন, পুলিশের হাতে চিঠিগুলো দিয়ে আসি। যে লোকটা ঠাট্টা করে এরকম একটা কাণ্ড বাঁধালো, তাকে ধরে ফেলা উচিত, আর তার শাস্তি হওয়া উচিত। অদ্ভুত রকমের চোখ করে চেঁচিয়ে ওঠে অতসী। কি সর্বনাশ! প্রতুলবাবু আশ্চর্য হন। কি বলছিস? যেন জীবনের পথের ধুলায় কুড়িয়ে কতগুলো হীরা মানিক আর মুক্তকে, যেন অজানা এক স্বপ্নলোক থেকে ঝরে পড়া কতগুলি সুরভির ফুলকে দু হাতে আঁকড়ে ধরে রাখতে চায় অতসী। অনুরোধ করে অতসী, ওসব চিঠি পুলিশের হাতে দেবার দরকার নেই বাবা। আমার অপমান আমার কাছেই লুকিয়ে পড়ে থাকুক। প্রতুলবাবু, তাহলে লোকটাকে ধরবো কেমন করে? অতসী কি যেন ভাবে, তারপর বলে, ধরা পড়বার হলে একদিন ধরা পড়েই যাবে। বড়দিনের ছুটি ফুরিয়েছে। অভিলাষ আছে পাটনায়,
কি আশ্চর্য, অতসী আবার চিঠি লেখে অভিলাষের কাছে। লিখতে গিয়ে হেসে ফেলে অতসী। তোমার কাছ থেকে এমন ব্যবহার পাবো বলে আশা করিনি। তুমি আমাকে ভালোবাসো না, এই দুঃখ সহ্য করে বেঁচে থাকার চেয়ে আমার মৃত্যুবরণ করাই ভালো। এই চিঠি তোমার হাতে পৌঁছবার আগেই আমি এই জগৎ হতে বিদায় নেব। আজই সন্ধ্যায় যখন কলোনির ঘরে ঘরে আলো জ্বলবে, তখন আমি বরাকরের দহের গভীর জলের কোলে চির ঘুমিয়ে ঘুমিয়ে পড়ব। চিঠি নিজের হাতে ডাকের বাক্সে ফেলে দিয়ে আসে অতসী। আয়নার সামনে দাঁড়িয়ে হাসতে থাকে। অতসী আজ যেন কিসের এক আশার উল্লাসে নিজের মনটাকে নিয়ে পাগলামির খেলা খেলছে। বিকাল শেষের আলোকে শালবনের মাথা রাঙিয়ে দিয়ে পশ্চিমে লাল আকাশও ধীরে ধীরে রং হারাতে থাকে। সন্ধ্যা হয়ে আসে। বেনিতে ফুল জড়ায় অতসী। পুলিশের দরকার নেই। অতসী আজ নিজেই তাকে ধরে ফেলতে চায়। যে মানুষ এতদিন ধরে তার সব চিঠির ভিতর থেকে কাঁটা সরিয়ে শুধু ফুল ছড়িয়ে দিয়েছে। অতসীও ঠাট্টা করতে জানে। সেই গোপন রহস্যের বুকটাকে ব্যথিত আর উদ্বিগ্ন করে তুলতে হবে। তাই তো এতগুলো মিথ্যে কথার কাঁটা পাঠিয়ে দিল অতসী। উপায় নেই। অনেক ভেবে আর একেবারে লজ্জার মাথা খেয়ে এই কারসাজি করতে বাধ্য হয়েছে অতসী। তাকে যে ধরতেই হবে, তাকে যে একবার দেখতে ইচ্ছে করে। সে কি অতসীর মিথ্যা কথার টানে অতসীকে মিথ্যা মৃত্যু থেকে বাঁচাবার জন্য সত্যিই ছুটে আসবে না? হাসতে গিয়েও চোখ মুছে অতসী। শেষে এই কালো মুখের জীবনটাকে পাগলামিতে পেয়ে বসল বোধহয়। কলোনির ঘরে ঘরে সন্ধ্যার আলো জ্বলে। আর বেশি দেরি করে না অতসী। শালবনের পাশে পাশে লাল কাঁকড়ের নতুন সড়ক ধরে বরাকরের সেই গভীর দহের কাছে পৌঁছে যেতে দেরি হয় না। চুপ করে দাঁড়িয়ে থাকে অতসী। এই সঙ্গীহীন একাকী জীবনের অভিমান যেন থমকে রয়েছে। হঠাৎ ভয় পায় অতসী, বড় বেশি ভয়। যেন নিজের মনের যত পাগলামি, লোভ, বেহায়াপনা আর লজ্জাহীন দুঃসাহসগুলিকে দেখতে পেয়েছে। ছি, নিজেকে নিয়ে এরকম খেলা করে মানুষ। ফিরে চলে যাবার জন্য প্রস্তুত হয় এবং দুপা এগিয়েও যায় অতসী। তারপর থমকে দাঁড়ায়। শিউরে উঠতে থাকে অতসী। সত্যিই যে একটা ছায়াময় মানুষের মূর্তি ছুটে আসছে তারই দিকে। ব্যস্তভাবে হনহন করে হেঁটে একেবারে অতসীর চোখের সামনে এসে দাঁড়ায় সেই মূর্তি। নিঃশ্বাসের হাঁপ কোনো মতে সামলে নিয়ে প্রশ্ন করেন সেই ভদ্রলোক, এ কি, আপনি এখানে একা দাঁড়িয়ে আছেন? অতসীর কালো মুখের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করছে একটা কালো মুখেরই মানুষ, যার মুখের দিকে তাকিয়ে দেখবার মতো কিছুই নেই। শুধু দেখা যায় ভদ্রলোকের চোখ দুটো বড় স্বচ্ছ আর সরল। দু হাতে মুখ ঢাকে অতসী। পরেশনাথ বলে, আপনি তো আমাকে চেনেন। সেই রাত্রিতে আমি আপনাকে একা দেখতে পেয়ে। এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না। বেশ ভালো করেই মনে পড়েছে অতসীর। এই পরেশনাথই সে রাতে অতসীর একাকিত্বের ভয় দূর করবার জন্য অতসীর পথে সঙ্গী হতে চেয়েছিল। এই মানুষটি তো রোজ বিকালে নিত্যদিনের ব্রতের মতো অতসীর বাড়ির বারান্দার দিকে তাকিয়ে চলে যেত। চেনা মানুষ বই কি, কিন্তু আজ যে অতসীর কাছে একেবারে নতুন করে নিজেকে চিনিয়ে দিল পরেশনাথ। ধরা পড়ে গিয়েছে পরেশনাথ। অতসী বলে, অন্য কথা বলবার আগে একটি কথা বলে নিন পরেশবাবু। কে আপনি? কি করেন আপনি? আমি আপনাদের কলোনির ডাকঘরের ক্লার্ক। এইবার বুঝলাম, কিন্তু আপনি কেন আমাকে ঠাট্টা করার জন্য মিছামিছি এতগুলি চিঠি লিখলেন? পরেশনাথ কুণ্ঠিতভাবে বলে, ঠাট্টা করার জন্য নয়, বিশ্বাস করুন। তবে কিসের জন্য? পাটনার চিঠিগুলি পড়ে বড় খারাপ লাগতো। সেই শক্ত চিঠিগুলি পড়লে আপনি কষ্ট পাবেন মনে করেই আমি। তাই বলে আপনি কতগুলো মিথ্যে ভালোবাসার কথা লিখবেন? আর কিছু লিখবার ছিল না?
পরেশনাথের কালো মুখ করুণ হয়ে ওঠে। কথাগুলি তো মিথ্যে নয়। ওগুলি তো আপনার মনের যত মিথ্যে কথা। না। চুপ করে দাঁড়িয়ে থাকে পরেশনাথ। অতসী চেঁচিয়ে ওঠে, তবে কি সত্যি কথা? হ্যাঁ। চেঁচিয়ে হাঁপিয়ে আর ছটফট করে কথা বলে যেন একটা অবিশ্বাসের সঙ্গে মরিয়া হয়ে লড়াই করতে চায় অতসী। আপনি মুগ্ধ হয়েছেন আমার মুখ দেখে? আমাকে চিরকাল ভালোবাসতে পারলে আপনি সুখী হবেন? হ্যাঁ। আবার দুহাতে মুখ ঢাকা দেয় অতসী। কালো মুখের জন্য জীবনে কোনোদিন কারো সামনে দাঁড়াতে লজ্জা পায়নি যে অতসী, সেই অতসী আজ যেন লজ্জায় তার কালো মুখ লুকোতে চাইছে, যেন সত্যিই দেবতার চোখের সামনে পড়ে অসহায়ের মতো ছটফট করছে অতসীর যত লোভের আর ভুলের জীবন। ভগবান যদি প্রসন্ন হয়ে এখনই অতসীকে কোনো বরদান করতে চান, তবে শুধু এই প্রার্থনা করবে অতসী, আজ অন্তত এক মুহূর্তের মতো এই মুখটাকে সুন্দর করে দাও ভগবান। সে মুখ দেখে পরেশবাবুর চোখ আরো মুগ্ধ হয়ে যাক। অনেকক্ষণ দুহাতে মুখ ঢাকা দিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে অতসী বিশ্বাস। তারপর রুমাল দিয়ে চোখ মোছে, তারপর হেসে ফেলে। আপনি কি মনে করছেন আমি এখানে সত্যি মরতে এসেছি? সহসা উত্তর দিতে পারে না পরেশনাথ, কি যেন বলতে চায়। অতসী, বলেই ফেলুন না, কিসের জন্য এখানে আমি মরতে এসেছি? অভিলাষ চৌধুরীর ভালোবাসা পেলাম না বলে? পরেশনাথের নীরব মুখের উপর সেই বেদনার্ত ছায়াটা হঠাৎ আরো নিবিড় হয়ে ওঠে। অতসী আবার হেসে ফেলে। আমি কারো জন্য মরতে আসিনি পরেশবাবু, আমি বাঁচতে এসেছি। খুশি হয়ে হেসে ওঠে পরেশনাথের কালো মুখের মধ্যে সেই দুটো স্বচ্ছ চোখ। তার মানে? অতসী হাসে। আপনাকে ধরে ফেলবার জন্যই এসেছি। আমার আজকের একটা একেবারে মিথ্যে কথার চিঠিকে আপনি বড় বেশি বিশ্বাস করে ধরা দিয়ে ফেলেছেন। পরেশনাথের স্বচ্ছ ও সরল চোখের দৃষ্টি হঠাৎ অপ্রস্তুত হয়। লজ্জিত হয়েছে পরেশনাথের স্বচ্ছ চোখ, এবং সেই লজ্জায় যেন একটু বেদনাও আছে। অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে কি যেন ভাবতে থাকে পরেশনাথ। এতক্ষণে যেন মনের একটা উদ্বেগের ভার ঘুচে গিয়েছে, কিন্তু আর এক উদ্বেগের ভার সহ্য করতে না পেরে তাড়াতাড়ি পালিয়ে যাবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে পরেশনাথের মন। পরেশনাথ বলে, তাহলে এবার আমি যাই? অতসীর গলার স্বর ছলছল করে। কেন? আমাকে বোধহয় বিশ্বাস করতে ইচ্ছে করে না, কেমন? উত্তর দেয় না পরেশনাথ। সে রাতে আপনার চোখের কাছ থেকে ভুল করে একটা মিথ্যের কাছে ছুটে গিয়েছিলাম বলে? পরেশনাথের মনটাও যেন হঠাৎ ব্যথা পেয়ে ছটফট করে ওঠে। না না, আমাকে ওরকম মনের লোক বলে মনে করবেন না। সে ভুলের শাস্তি তো আমি পেয়েছি। উত্তর দেয় না পরেশ। কলকল করে হেসে ঘাসের ওপর বসে পড়ে অতসী। ভাগ্যিস সে ভুল করেছিলাম। পরেশ বলে, তাহলে আজকে মতো আমাকে যেতে বলুন। আপনি যেতে পারবেন? উত্তর দেয় না পরেশনাথ। অতসী বলে, একটু বসুন। কিন্তু বাড়ি ফিরতে আপনার অনেক দেরি হয়ে যাবে। হোক না দেরি, আজ আর পথের অন্ধকারকে ভয় করব না। কেন? আপনি সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন। শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্টের মাধ্যমে দেবেন আপনাদের মূল্যবান পরামর্শ। নমস্কার।